আজ আমরা করব নাউনের পার্ট 2। আগের দিন আমরা নাউনের টাইপসগুলো, নাউনের তোমার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ইন ডিটেলে জেনেছি। তাছাড়া নাউনের আরও দুটো ভাগ অর্থাৎ কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন সম্পর্কে জেনেছি। তো আনকাউন্টেবল নাউনের যে রুলসগুলো রয়েছে বা যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে আমাদের এক্সামের জন্য, সেইগুলো আমরা ডিসকাস করেছি আগের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা করব কনসেপ্ট নাম্বার 2 থেকে। কনসেপ্ট নাম্বার 2তে কী রয়েছে দেখো, কিছু নাউন্স রয়েছে যেগুলো কি বলা হয়েছে যে দেখতে প্লুরাল, সাম নাউন্স লুক প্লুরাল বাট দে হ্যাভ আ সিঙ্গুলার মিনিং, সো উই ইউজ সিঙ্গুলার ভার্ব আফটার দেম। আচ্ছা, দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার, এই ব্যাপারটা আবার কি? দেখো, সাধারণত আমাদের একটা বেসিক যে ধারণা আছে যে কোনো নাউন এবং তার সাথে যদি আমরা এস বা ইএস যোগ করি তখন সেই নাউনটা কি হয়ে যায় না, প্লুরাল হয়ে যায়। অর্থাৎ কোনো নাউনের এন্ডিংয়ে যদি আমরা এস বা ইএস পাই সেটাকে প্লুরাল হিসাবে ধরে নেওয়ার একটা টেন্ডেন্সি বা বেসিক ধারণা আমাদের আছে। যেরকম আমরা সাধারণত করি, বয়কে আমরা বয়েস করি, যদি থাকে পেন, পেনটাকে আমরা বলি পেন্স, আবার যদি থাকে বুক, বুকটাকে আমরা বলি বুকস। ওকে, এবার কিছু নাউন আছে যেগুলোর এন্ডিংয়ে এস বা ইএস রয়েছে, তাহলে ওটাকে দেখে আমাদের মনে হবে যে ওটা প্লুরাল, বাট ওই নাউনগুলো কিন্তু কি না, ওইগুলো আসলে সিঙ্গুলার নাউন। আর যেহেতু নাউনটা সিঙ্গুলার এটা আমরা জানি, নাউনের সাথে ভার্বের একটা সম্পর্ক রয়েছে কি, যে যদি নাউন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বও কিন্তু আমরা অ্যাকর্ডিং টু দ্য নাউন সিঙ্গুলার ভার্বই সেখানে আমরা ইউজ করব। ঠিক আছে, নাউন সিঙ্গুলার হলে ভার্বও আমরা সিঙ্গুলারই ব্যবহার করি, এটা আমরা জানি। এবার দেখো ওই নাউনগুলো কি কি, তাহলে যে নাউনগুলো আমাদের এরকম ধরনের রয়েছে যেগুলো দিয়ে কোয়েশ্চেন্স আসে ফ্রিকোয়েন্টলি আমাদের এক্সামে, তো সেই নাউন্সগুলোকে আমরা একবার জাস্ট চোখে দেখে নেব। তাহলে কি আমরা এক্সামে গিয়ে কিন্তু ওই নাউনগুলো দিয়ে বা ওই নাউনগুলো রিলেটেড কোনো এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পেলে আমরা ওগুলো কিন্তু ইজিলি করতে পারবো, তাই না? চলো কি কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। দেখো প্রথমে কি রয়েছে, ফিজিক্স। ফিজিক্স দেখো এস দিয়ে এন্ডিং হচ্ছে, ম্যাথমেটিক্সের এস, ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু এক একটা সাবজেক্টের নাম। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু এক একটা সাবজেক্টের নাম। তাহলে এগুলো এস দিয়ে এন্ডিং হলেও এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন, তাই এগুলোকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরছি, সিঙ্গুলার নাউন। আচ্ছা, এগুলো কি এক একটা বিষয়ের নাম। আমাদের ক্লাসে আমরা যখন পড়ি আমরা দেখবে ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ম্যাথমেটিক্স পড়ি, কারোর দেখবে 11-12 ইকোনমিক্স সাবজেক্টটা থাকে, কারোর পলিটিক্স থাকে। ঠিক যেরকম জিওগ্রাফি, সংস্কৃত, হিস্ট্রি এক একটা সাবজেক্ট বা বিষয়ের নাম, সেরকমই ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স ওইগুলোও কিন্তু এক একটা সাবজেক্টের নাম। ঠিক আছে, আর এগুলো যেহেতু সিঙ্গুলার নাউন এদের সাথে আমরা সিঙ্গুলার ভার্বই ব্যবহার করব। যেহেতু এগুলো একটা বিষয়, হিস্ট্রি একটা সাবজেক্টের নাম, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্স এগুলো তো এক একটা সাবজেক্টের নাম, তাই যেহেতু এক একটা সাবজেক্ট তাহলে ওটা তো সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাহলে তার সাথে সিঙ্গুলার ভার্ব, ভেরি সিম্পল। এবার দেখো কি রয়েছে, রিকেটস, মামস, মিজিলস, ডায়াবেটিস, সিঙ্গেলস, র্যাবিস এগুলো কি এক একটা রোগের নাম। ডায়াবেটিস কি মধুমেহ রোগকে বলা হয়, মিজিলস যেটা আমাদের ওই ছোট ছোট যে তোমার গোটা গায়ে মামস, মিজিলস এই রোগগুলো হয়, রিকেটস ভিটামিনের অভাবে হয়, সিঙ্গেলস, র্যাবিস এগুলো প্রত্যেকটাই এক একটা রোগের নাম। তাহলে যেহেতু এক একটা রোগের নাম তাহলে ওইগুলো তো সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার ভার্ব, তাই না? এবার কি কি রয়েছে দেখো, ডার্টস, বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স, ডমিনোজ এগুলো কি এক একটা গেমের নাম, এক একটা খেলার নাম। তাহলে যেহেতু এগুলো এক একটা খেলার নাম তাহলে এগুলো কি, এগুলো সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। আর কি রয়েছে, নিউজ, ইনিংস, সামন্স এগুলো কি, নিউজ, ইনিংস, সামন্স। সামন্স মানে কি, ডাক, সামন মানে তোমার যে কোর্ট থেকে অর্ডার বা সমন পাঠানো যেটা বাংলায় বলে, তো সেটাকে সামন্স বলা হয়। নিউজ মানে খবর, ইনিংস খেলার যে একটা একটা কাভার হয়, ইনিংস হয়। দেখো ইনিং বলে কিছু হয় না, ইনিংস ওয়ার্ডটাই হচ্ছে ইনিংস, এটাই তোমার কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড। ওকে, চলো তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের এন্ডিংয়ে আমরা কিন্তু এস পেয়েছি, বাট দে আর সিঙ্গুলার নাউন, এটা আমরা মনে রাখলাম। চলো এখানে 3টে সেন্টেন্স রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে সেন্টেন্সগুলো ট্রাই করো, তারপর আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি।
প্রথমে রয়েছে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য নিউজ আর শকিং, মিজেলস ইজ আ কন্টাজিয়াস ডিজিজ। কি বলো, কোথায় ভুল রয়েছে, কোনটা ঠিক রয়েছে? ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, কি এটা কিন্তু নো এরর। ম্যাথমেটিক্স এটা যেহেতু একটা বিষয়ের নাম, গণিত বিষয়টাকে বোঝানো হচ্ছে, তাহলে তার সাথে সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি, দিস ইজ রাইট। নেক্সট কি রয়েছে, দ্য নিউজ আর শকিং, নিউজ কি, নিউজ তো সিঙ্গুলার নাউন, তাহলে নিউজ ইজ শকিং। মিজেলস ইজ আ কন্টাজিয়াস ডিজিজ, কন্টাজিয়াস মানে কি ছোঁয়াচে, তাহলে এটাও ঠিক আছে। মিজেলস এটা কিন্তু সিঙ্গুলার নাউন, তাই সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি, তাহলে দিস ইজ রাইট। দেখো এবারে এখানে আমি একটা কথা বলে দিই, সামন্স যে ওয়ার্ডটা পেয়েছিলাম, চলো এটা নিয়ে একটা কথা আমরা মনে রাখবো, SUMMONS, সামন্স, এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে। এবার এটার প্লুরাল করলে কি বলবো, SUMMONSES। দেখো সামন্স পর্যন্ত লিখেছি, তার সাথে ES দিয়ে একে আমরা প্লুরাল করেছি, কারণ সামন্স এটা কিন্তু কি, এটা কিন্তু সিঙ্গুলার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো অনেকে বলবে যে আমরা তো কোথাও কোথাও দেখেছি যে সামন লেখা থাকে, তাহলে সামনটা কি, দেখো সামন এটা লেখা থাকে, সামন এটা কিন্তু ভার্ব, এটা নাউন। সামন্সেস এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর আমরা তো নাউনকে প্লুরাল করি, তাহলে সামন্স সিঙ্গুলার নাউন, আর একে যখন প্লুরাল করছি কি হয়ে যাচ্ছে, সামন্সেস, দ্যাট ইজ প্লুরাল নাউন। আর SUMMON সামন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে সামন যখন আমরা শুধু পাবো তখন আমাদের দেখতে হবে হয়তো এটা ভার্ব। এবার যদি এটা নাউন হিসেবে ব্যবহার হয়, SUMMON সামন, এটা কিন্তু কখনো নাউন হিসেবে ব্যবহার হতে পারে না, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়। ভার্বের স্পেলিংটা হচ্ছে SUMMON সামন, আর যদি নাউন হিসেবে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের SUMMONS সামন্স করতে হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কনসেপ্ট নাম্বার 3তে কি রয়েছে, There are some nouns that are singular in form but plural in meaning because they are collectively used. দেখো কিছু নাউন রয়েছে, প্রথমে তো আমরা কনসেপ্ট নাম্বার 2তে কি পেলাম, দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার, আবার এখানে আমরা পাচ্ছি দেখতে কি, দেখতে কিন্তু সিঙ্গুলার, কিন্তু অরিজিনালি দে আর প্লুরাল, ঠিক আছে, এক্সকিউজ মি। আচ্ছা কি কি রয়েছে ওয়ার্ডগুলো, ক্যাটেল, ভার্মিন, ক্যাটেল মানে কি গবাদি পশু দলকে ক্যাটেল বলা হয়, ভার্মিন মানে কিট, জেন্ট্রি মানে গণ্যমান্য ব্যক্তি, পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়কে বলা বা বোঝানো হচ্ছে, ক্লার্জি মানে তোমার কি চার্চে যারা থাকেন তাদের ক্লার্জি বলে, ক্যাভালরি, ক্যাভালরি বলতে কি তোমার অশ্বারোহী সৈনিক, ইনফ্যান্ট্রি অর্থাৎ পদাতিক সৈন্য, পোলট্রি অর্থাৎ একসাথে যে মুরগিদের পালন করা হয় তো সব মুরগিগুলোকে পোলট্রি বলা হয়, পুলিশ মানে কিন্তু একজন পুলিশ নয়, পুলিশ মানে পুলিশ মেনদেরকে বোঝানো হয়। যখন বলছি পিপিল মানে ব্যক্তি সমূহ, পিপিলটা প্লুরাল, আর যদি বলি পার্সন, পার্সন হচ্ছে পিপিলের সিঙ্গুলার ফর্ম, ওকে মনে রাখবে, পার্সন সিঙ্গুলার ফর্ম, পিপিল প্লুরাল ফর্ম। চিলড্রেন প্লুরাল, এর সিঙ্গুলারটা কি চাইল্ড। ফোক মানে তোমার যে ফোক সং বলে না, মানে কোনো একটা এলাকার যে মানুষ তাদের ফোক বলা হয়, ঠিক আছে। তাহলে এগুলো দেখো প্রত্যেকটা দেখে কি মনে হচ্ছে যে এগুলো সিঙ্গুলার, কিন্তু এগুলো আসলে প্লুরাল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হচ্ছে, যেহেতু এগুলো প্লুরাল তাহলে এদের সাথে আমরা কখনো এস বা ইএস দিয়ে এদেরকে আর নতুন করে প্লুরাল করতে, এস বা ইএস দিয়ে প্লুরাল করতে পারবো না, ঠিক আছে, এটা একটা মনে রাখতে হচ্ছে। আর নেক্সট কি, এগুলো যেহেতু প্লুরাল এদের সাথে আমরা অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের পয়েন্টে, এই দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হচ্ছে কি না, যেহেতু এগুলো প্লুরাল নাউন তাই এদের সাথে আবার এস বা এস দিয়ে প্লুরাল করতে পারবো না, কারণ অলরেডি দে আর প্লুরাল, তাই না। আর যেহেতু এগুলো প্লুরাল তাই এদের সাথে প্লুরাল ভার্ব ইউজ করব, এই দুটো পয়েন্ট আমরা মনে রাখবো। নাও টেস্ট ইয়োরসেলফ, কি রয়েছে, হি টেক্স হিজ চিলড্রেন্স টু দ্য স্কুল এভরিডে। তো এখানে দেখো হি টেক্স হিজ চিলড্রেন্স টু দ্য স্কুল এভরিডে, কী হবে,
কোনো এরর রয়েছে সেন্টেন্সে? ইয়াস, হি টেক্স হিজ চিলড্রেন টু দ্য স্কুল। যেহেতু চিলড্রেনটা প্লুরাল, তাহলে ওকে আমরা আর এস বা ইয়েস দিয়ে প্লুরাল করতে পারবো না, তাহলে হিজ চিলড্রেন এভরিডে। নেক্সট কী রয়েছে? দ্য পিজেন্ট্রি অফ দ্য কান্ট্রি ইজ সাফারিং ফ্রম পভার্টি। পিজেন্ট্রি কী বললাম? পিজেন্ট্রি বলেছি প্লুরাল, তাহলে প্রেজেন্টটি যদি প্লুরাল হয় তাহলে তারপর কি পেয়েছি? অফ পেয়েছি। ঠিক আছে, আমরা জানি প্রেপোজিশনের আগে যেটা থাকে সেটা দেখে আমরা সেন্টেন্সের ভার্ব ইউজ করি, কারণ প্রেপোজিশনের পর যেটা থাকে সেটা তো প্রেপোজিশনের অবজেক্ট, সেটা তো সেন্টেন্সের সাবজেক্ট না। আমরা যখন যে বেসিক পার্টস অফ স্পিচের ক্লাস করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্ব ইউজ করি, তাই না? তাহলে সাবজেক্টটা দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। পিজেন্ট্রি যেহেতু এখানে সাবজেক্ট আর সেটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে ভার্ব আমাদের ইউজ করতে হবে প্লুরাল। তাহলে দ্য পিজেন্ট্রি অফ দ্য কান্ট্রি আর সাফারিং ফ্রম পভার্টি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কী রয়েছে? দ্য পুলিশ আর রেডি টু টেক অ্যাকশন। পুলিশ মানে বললাম কি পুলিশমেন, তাহলে এটা যেহেতু প্লুরাল তার সাথে প্লুরাল ভার্ব আর ইউজ করেছি, তাহলে 3 নম্বর সেন্টেন্সটা কিন্তু রাইট আছে। দিস ইজ দেয়ার ইজ নো এরর ইন দিস সেন্টেন্স। ওকে, তাহলে আশা করছি তোমাদের 3টে সেন্টেন্স কোথায় এরর ছিল বা ঠিক এই প্যাটার্নে আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে, তো তোমরা আশা করছি নেক্সট টাইম এই রুল রিলেটেড কোনো কোয়েশ্চেন্স পেলে ইজিলি তোমরা সলভ করতে পারবে। দেখো, আমরা যখন রুলগুলো পড়ছি তার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা কী রকম হবে, আমাদের শুধু রুলটা মনে রাখলে চলবে না, রুলটা জানার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আটমোস্ট ইম্পর্টেন্ট। তাই আমরা কিন্তু তার সাথে সাথে দেখো একটা করে সেন্টেন্স রেখেছি, একদম যেরকম এক্সামে আসে ঠিক সেই প্যাটার্নে। তো তোমরা দেখো রুলটা দিয়ে তোমরা সেই সেন্টেন্সগুলো বা এররগুলো যেগুলো দিচ্ছি সেগুলো সলভ করতে পারছো নাকি, তাহলে নিজেরাই তোমরা জাজ করতে পারবে। আর নাউনের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে তোমরা 50 কোশ্চেন পাবে নাউনের ওপর, সব কনসেপ্টগুলো যেখানে তোমরা পাবে, সব কনসেপ্টগুলো থেকে যেখানে কোশ্চেন পাবে প্র্যাকটিসের জন্য। তো তার আগে আমাদের কি করতে হবে, যে সিরিয়ালি আমি ক্লাসটা করাচ্ছি তোমরা কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করো। তো নাউনের পুরো ক্লাসটা অ্যাটেন্ড করার পর তোমরা 50 কোশ্চেন্স পাবে নাউনের ওপর প্র্যাকটিস করার জন্য। যে রিসেন্ট বা বিভিন্ন এক্সামে নাউন থেকে যে 50 কোশ্চেন্স নাউনের ওপর যে কোশ্চেন এসছে, তো সেখান থেকে আমি 50 কোশ্চেন সিলেক্ট করে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। তো তোমরা আগে ক্লাসটা করে নাও, তারপর তোমরা এই 50 কোশ্চেন প্র্যাকটিস করে নিলে নাউন এই টপিকটা থেকে কিন্তু কোনো কোশ্চেনই আর তোমাদের কোনো এক্সামে আটকাবে না। চলো নেক্সট কনসেপ্ট নাম্বার 4 কী রয়েছে? আচ্ছা, কনসেপ্ট নাম্বার 4, আচ্ছা, দেয়ার আর সাম নাউন্স দ্যাট আর ইউজড ইন প্লুরাল ফর্ম অনলি অ্যান্ড দে অলওয়েজ টেক প্লুরাল ভার্ব আফটার দেম। দেখো, কিছু নাউন আছে যেগুলো শুধুমাত্র প্লুরাল ফর্মেই ব্যবহার হয়, মানে যেগুলোকে আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে পারি না। আর যেহেতু তারা সবসময় প্লুরাল, তাহলে তারা প্লুরাল নাউন বলে তাদের সাথে প্লুরাল ভার্ব ইউজ করি। ওকে, কি কি রয়েছে দেখে নাও। প্রথমে রয়েছে কি? ট্রাউজার্স, জিন্স, প্যান্টস, পায়জামা, শর্টস, স্পেকটাকেলস, গ্লাসেস মানে চশমা, গগলস, আই গ্লাসেস মানে চশমা, বাইনোকুলার্স, দূরবীন, স্কেলস, টংস, ফ্যাংস, গ্যালোস, ফেটার্স, স্যাকেলস, সিজার্স। এগুলো কি? এগুলো প্রত্যেকটাই কিন্তু পেয়ার নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা, পেয়ার নাউনটা কি? পেয়ার নাউনগুলো কখনো সিঙ্গুলার হবে না, তোমরা মনে রাখবে কিভাবে? দেখো, যেগুলো পেয়ার নাউনগুলো কি বলো তো? দুটো ইকুয়াল পার্ট যেখানে থাকে, দুটো ইকুয়াল পার্ট দিয়ে একটা সম্পূর্ণ জিনিস তৈরি হয়। আচ্ছা, কাঁচির মধ্যে দুটো ইকুয়াল পার্ট থেকে। চশমা, আমরা যে চশমা ইউজ করি, গগল, সানগ্লাস যে আমরা ইউজ করি, সেখানে কখনো দেখেছো যে চশমার দুটো দিক অসমান, বা কখনো দেখেছো একটা দিক রয়েছে একটা দিক নেই? বা কখনো আমরা ট্রাউজার বলো, পায়জামা বলো, শর্টস বলো, প্যান্টস বলো, জিন্স বলো, যাই বলো, মানে পেয়ার নাউনের যে কোনো একটাকে তুমি নিতে পারো। কখনো তোমরা দেখেছো, বা বাইনোকুলার যদি নাও বলো, টংস বলো, মানে যেটা চিমটে বলি বাংলায় আমরা, কখনো দেখেছো যে দুটো পার্ট অসমান বা একটা পার্ট দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে না? তো দুটো ইকুয়াল পার্ট যাদের মধ্যে থাকে এবং সেটা দিয়ে যখন একটা জিনিস সম্পূর্ণ তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা পেয়ার নাউন বলি। তাহলে এগুলো তো পেয়ার নাউন, এগুলো তো একা একা থাকতে পারে না। যেহেতু এটা দুটো ইকুয়াল পার্টস নিয়ে তৈরি হচ্ছে, তাই এগুলো কিন্তু কখনো মানে সিঙ্গুলার ফর্মে ব্যবহার হবে না, এগুলো অলওয়েজ প্লুরাল ফর্মেই ব্যবহার হবে। আর প্লুরাল ফর্মে ব্যবহার হওয়া মানে কি? তারা যেহেতু প্লুরাল নাউন, ডেফিনেটলি দে অলওয়েজ টেক প্লুরাল ভার্ব উইথ দেম, তাই না? চলো নেক্সট কি রয়েছে দেখো।
থ্যাঙ্কস, কনগ্র্যাচুলেশনস, রিগার্ডস, কমপ্লিমেন্টস, এগুলো কি? এগুলো প্রত্যেকটার মানেই হচ্ছে বেস্ট উইশেস। তো এগুলো কি? এগুলো প্রত্যেকটা যেহেতু মানে বেস্ট উইশেস, তো এগুলোর সাথেও কিন্তু আমরা অলওয়েজ কি ব্যবহার করব? এগুলোর সাথে অলওয়েজ আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। থ্যাঙ্ক যখন বলছি, থ্যাঙ্ক কিন্তু ভার্ব, ঠিক আছে? আই থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ভার্ব। কিন্তু যদি বলি থ্যাঙ্কস, এটা কি? এটা হচ্ছে নাউন। যদি আমি থ্যাঙ্কসটাকে নাউন হিসাবে ব্যবহার করি, থ্যাঙ্ক কিন্তু ভার্ব, থ্যাঙ্কস বললে সেটা নাউন হচ্ছে, এবং এটা সবসময় প্লুরালেই ব্যবহার হয়। ঠিক সেইভাবে কনগ্র্যাচুলেশনস, রিগার্ডস, কমপ্লিমেন্টস। ওকে, এবার নেক্সট কী রয়েছে? ভ্যালুয়েবলস, বিলঙ্গিংস, গুডস, ফায়ারওয়ার্কস, আউটস্কার্টস, সারাউন্ডিংস, মুভেবলস, ভেজিটেবলস, প্রসিডিংস, এরিয়ার্স। এরিয়ার্স দেখবে গভর্নমেন্ট অফিসারদের দেওয়া হয়, এরিয়ার্স। সুইটস, ডিউস, রিচেস, আর্কাইভস মানে যেখানে সরকারি নথিপত্র তোমার প্রিজার্ভ করে রাখা হয়। আর্মস, ভিক্ষা, সেভিংস, আর্নিংস। সেভিংস মানে যেটা সঞ্চয় করে রাখা হয়, আর্নিংস মানে তোমার যে রোজগার বা ইনকাম। প্রসিডিংস, অর্ডস, ক্লোথস জামা কাপড়। টাইডিংস মানে নিউজ। অ্যাসেস, রিমেন্স, রুইজ, ডেব্রিস এটসেট্রা। তো এই প্রত্যেকটা নাউন কখনো কিন্তু তুমি সিঙ্গুলার হিসেবে ইউজ হতে দেখবে না। যদি আমি বলি যে রুইন, রুইনটা কিন্তু যখন আমি বলছি RUIN, রুইন, এটা কিন্তু ভার্ব। যদি রুইনকে আমি নাউন হিসাবে ব্যবহার করতে চাই, ধ্বংসাবশেষ, এটা যদি আমি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাকে রুইন্সই বলতে হবে, ডেব্রিসই বলতে হবে, রিমেন্সই বলতে হবে। ঠিক আছে? আমি কিন্তু কখনো রুইন নাউন হিসেবে ব্যবহার করতে পারবো না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। ভার্ব হিসাবে ব্যবহার হয় RUIN, রুইনটা। কিন্তু যদি বলি রুইন মানে কি? ধ্বংস। তাহলে এবার যদি আমি ধ্বংসাবশেষ বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি রুইন বলতে পারবো না, রুইন্স বলবো, এবং যেটা হচ্ছে নাউন। ঠিক আছে? তাহলে এইগুলো কি? এইগুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নাও, তাহলেই কিন্তু তোমাদের মনে থাকবে। আবার যখন প্র্যাকটিস করবে আরও রিভিশন হবে। কারণ তোমরা যারা লার্নিং অরার সাথে দীর্ঘদিন ক্লাস করছো, তারা জানো লার্নিং অরার কিন্তু প্র্যাকটিসটা অনেকটা স্মার্ট ওয়েতে হয়। আর তোমাদের যা পড়ছো, তোমাদের কিন্তু যারা রেগুলার লার্নিং অরার সাথে ক্লাস করো, তারা জানো যে তোমাদের কিন্তু আমি মেনি টাইমস রিভিশন করিয়ে দিই। তো একদম জাস্ট ক্লাসটা করছো আর এখনই আমাকে সব মনে রাখতে হবে, সবই আমাকে এখনই মুখস্থ করতে হবে, সেরকম কিন্তু নয়। জাস্ট তোমরা জেনে নাও জিনিসগুলোকে, ওয়ার্ডসগুলোকে দেখে রাখো, যাতে তোমরা পরে যখন কোশ্চেনের মধ্যে ওয়ার্ডসগুলো পাবে, ওয়ার্ডসগুলো দিয়ে কোশ্চেন পাবে, তোমরা আইডেন্টিফাই করতে পারো। ব্যাস, আইডেন্টিফাই করতে পারলেই হলো। তারপর তো যখন প্র্যাকটিস হবে আমি টোটাল রুল তোমাদের রিভিশন করিয়ে দেব। চলো, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড কি? এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে শুধুমাত্র ব্যবহার হয়, আর এদের সাথে আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। দেখো কি রয়েছে, টেস্ট ইউর সেলফে দেখে নাও কি রয়েছে। হি বট আ নিউ ট্রাউজার ফর হিজ সিস্টার। কি হবে? তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সারটা বলার চেষ্টা করো। হি বট আ নিউ ট্রাউজার্স হবে। প্লিজ গিভ মাই রিগার্ড টু ইয়োর প্যারেন্টস হোয়েন ইউ রিচ হোম। প্লিজ গিভ মাই রিগার্ডস, কারণ রিগার্ডটা কি? গিভ এখানে তো ভার্ব, তাহলে রিগার্ডটা এখানে ভার্ব নয়। রিগার্ড কি? আমার শ্রদ্ধা জানিও, তাহলে রিগার্ডটা হচ্ছে নাউন। আর আমি কি বললাম? এগুলো সবসময়ই প্লুরাল নাউন হিসাবেই এদের এক্সিস্টেন্স, সিঙ্গুলার নাউন হিসাবে এদের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে রিগার্ডস করতে হবে। আই লাভ দ্য পিসফুল সারাউন্ডিংস অফ মাই ভিলেজ। তাহলে এখানে কিন্তু সারাউন্ডিংসই ব্যবহার করেছি। তাহলে এখানে এই সেন্টেন্সটা ঠিক আছে। তাহলে একেরটা দুয়েরটাতে এরর ছিল, আর তিনেরটা কিন্তু ঠিক আছে। দিস ইজ নো এরর। ওকে, চলো নেক্সট রুল দেখে নেব। দেখো আমি একটু ফাস্ট প্রসিড করছি, কারণ নাউনে দেখো সেইভাবে বোঝার কিছু নেই। তোমাদের শুধু কনসেপ্টগুলো যেগুলো রয়েছে সেগুলোকে একটু চোখ বোলাতে হবে। তারপর তোমাদের আমি যখন প্র্যাকটিস করাবো তখন আবারও প্রত্যেকটা রুল, প্রত্যেকটা কনসেপ্ট রিভিশন করিয়ে দেব। আর এইভাবে বারবার তোমরা যদি এইভাবে একটু করে চোখ বোলাতে পারো, একটু করে জাস্ট ক্লাসগুলো শোনো, আর তারপর যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পুরো রেডি হয়ে যাবে। তো আমাদের যে একদম এখন ক্লাসটা করছি, এতগুলো ওয়ার্ড কীভাবে মনে রাখবো, সব কনসেপ্টগুলো নিয়ে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, কোনটা দেখতে সিঙ্গুলার, কোনটা দেখতে প্লুরাল। জাস্ট কোনো হেডেক নিও না, কোনো স্ট্রেস নিও না, জাস্ট স্ট্রেস ফ্রি রিল্যাক্সভাবে ক্লাসটা অ্যাটেন্ড করো। তারপর যখন প্র্যাকটিস করাবো ডেফিনেটলি প্রত্যেকটা কনসেপ্ট আবারও তোমাদের রিপিট করিয়ে দেব। আর তোমাদের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট যখনই তোমরা রিপিট করবে, বারবার রিভিশন করবে, বারবার প্র্যাকটিস করবে, তোমাদের অটোমেটিক ওইগুলো মনে থাকবে। মুখস্থ করতে হবে, এইভাবে স্ট্রেসটা তোমরা নিও না, তাহলে কিন্তু বেশি
গুলিয়ে যাবে। যাই হোক, চলো একটু ফার্স্ট আমি নাউনের যে রুলগুলো রয়েছে সেগুলো ফার্স্ট একটু কাভার করার চেষ্টা করছি, তারপর তো তোমাদের প্র্যাকটিস করিয়েই দেবো। কনসেপ্ট নাম্বার 5, কনসেপ্ট নাম্বার 5-এ কী রয়েছে? দেয়ার আর সাম নাউন্স দ্যাট হ্যাভ সেম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। কিছু নাউন্স আছে যেগুলোর কিন্তু সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম সেম। কি কি? ডিয়ার, একটা হরিণ বললে আমি কি বলবো? 1 ডিয়ার। আবার যদি আমি বলি 10টা হরিণ, তাহলেও কিন্তু 10 ডিয়ার্স বলবো না, কি বলবো? 10 ডিয়ারই বলবো আমি। ওকে, তাহলে দেখো ডিয়ার ডিয়ার, একটা বললেও ডিয়ার, 10টা বললেও ডিয়ার। আমরা কিন্তু কোনো এস বা ইএস অ্যাড করছি না। কেন? কারণ কিছু নাউন্স রয়েছে যেগুলো সিঙ্গুলারটা, প্লুরালও তাই। ঠিক একই রকমভাবে শিপ, ফিশ, এয়ারক্রাফট, জুরি, টিম, স্পিসিস, অফস্প্রিং, ইস্যু, whereabouts, wages, হেডকোয়ার্টার্স, ভেকেশন, ক্রিউ। ঠিক আছে, এবার দেখো ফিশটার একটা এক্সেপশন কি আছে? ফিশের প্লুরাল ফর্ম কোথাও দেখবে ফিশ, আবার কোথাও ফিশেসও ইউজ হয়। এখানে কি কনসেপ্টটা রয়েছে দেখো, যদি আমি বলি একই রকমের অনেকগুলো মাছ, সেক্ষেত্রে আমি ফিশের প্লুরাল ফিশই বলবো। কিন্তু যদি আমি বলি ভেরিয়াস টাইপস অফ ফিশেস, ঠিক আছে, মানে অনেক ধরনের অনেকগুলো মাছকে, মানে যদি মাছের টাইপটা ভিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আমাকে ফিশেস বলতে হচ্ছে প্লুরাল করলে। বুঝতে পেরেছো? দেখো একটা মাছ এ ফিশ, যদি বলি 5টা মাছ, দেয়ার আর 5 ফিশেস নয়, দেয়ার আর 5 ফিশ বলতে পারি। কিন্তু যদি বলি যে 5 রকমের আলাদা আলাদা মাছকে বোঝায়, তখন কিন্তু আমি কি বলবো? প্লুরালটা ফিশেস। ঠিক আছে, অফস্প্রিং মানে কি? বাচ্চা বা সন্তান, ইস্যু মানেও বাচ্চা বা সন্তান। তো অফস্প্রিংস বা ইস্যুস বলে কিন্তু হয় না কিছু। ওকে, চলো এক্সাম্পল কি রয়েছে? এ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আবার দেখো শিপস আর ভেরি টিমিড অ্যানিমেল, তাহলে দুটোই কিন্তু ঠিক। এখানে এ শিপ বলেছি একটা শিপ, এখানে কি অনেকগুলো ভেড়াকে বোঝাচ্ছি, কিন্তু এখানে শিপস বলেছি। এটা কি ঠিক আছে? না। এটা কি বলো তাহলে? এটা কি ঠিক? না। এটা কি? এটা তো রং সেন্টেন্স। এটাকে কিভাবে কারেক্ট করব? শিপস নয়, শিপ আর ভেরি টিমিড অ্যানিমেল। যদিও এখানে প্লুরাল ফর্মটা ইউজ করব, কিন্তু সিঙ্গুলার প্লুরাল তো সেম, তাহলে শিপস বলবো না, শিপ, SHEEP, সিপি বলবো। নেক্সট কি রয়েছে? দেয়ার আর টু মেনি ডিয়ার্স ইন দ্য ফরেস্ট। অনেক হরিণ রয়েছে জঙ্গলে। এনি এরর? তোমরা বলো। দেয়ার আর টু মেনি ডিয়ার ইন দ্য ফরেস্ট। মেনি অনেকগুলো, ডিয়ারের প্লুরাল তো ডিয়ার, তাই কিন্তু এখানে কোনো এস নয়, শুধু ডিয়ারই আমরা ইউজ করব। ওকে, নেক্সট কী রয়েছে? দ্য হেডকোয়ার্টার অফ কানাড়া ব্যাঙ্ক ইজ লোকেটেড ইন ব্যাঙ্গালোর। হেডকোয়ার্টার বলে কিছু হয় না, হেডকোয়ার্টার্স অফ কানাড়া ব্যাঙ্ক। ওকে, দেখো যদিও এখানে আমার সিঙ্গুলার নাউন প্রয়োজন, কিন্তু হেডকোয়ার্টার বলে কিছু হয় না, হেডকোয়ার্টার্স এটার সিঙ্গুলার, এটাই প্লুরাল। তাহলে যেহেতু এখানে সিঙ্গুলার নিচ্ছি, সেখানে কিন্তু আমার শুধু হেডকোয়ার্টার এমন কিন্তু নয়, হেডকোয়ার্টার বলে নয় ওয়ার্ড কিছু নেই, হেডকোয়ার্টার্স। ওকে, এটাই সিঙ্গুলার, এটাই প্লুরাল। ঠিক যেভাবে শিপটাই সিঙ্গুলার, শিপটা প্লুরাল, ঠিক যেভাবে ডিয়ার সিঙ্গুলার, ডিয়ার প্লুরাল, এখানেও কিন্তু হেডকোয়ার্টারের ক্ষেত্রেও সেম। ওকে, আচ্ছা, এখানে আরও একটা তোমার পয়েন্ট আমি একটু ইন ডিটেলে যাব, যেটা ওয়েজ। ঠিক আছে, আমি কি বললাম? দেখো ওয়েজেস এটাই সিঙ্গুলার, আবার ওয়েজেস এটাই কিন্তু প্লুরাল। এবার দেখো যখন এবারে দুটোর ওয়েজেসের মানে হয়, একটা ওয়েজেস মানে যদি হয় ইনকাম বা স্যালারি, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। দেখো ওয়েজেস মানে যদি ইনকাম বা স্যালারি হয়, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কিন্তু ওয়েজেস এটার মানে যদি আউটকাম বা রেজাল্ট হয়, সেক্ষেত্রে আমরা ওয়েজেসের পরে কি ইউজ করব? সেক্ষেত্রে ওয়েজেসের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আমি দুটো এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। একটা দেখো, আমরা কিন্তু অনেক জায়গাতেই দেখেছি দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, পাপের ফল মৃত্যু। ঠিক আছে, তাহলে এখানে ওয়েজেস মানে কি? ফল বা রেজাল্ট। তাহলে পাপের ফল মৃত্যু, এখানে দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। আমি কি বললাম? ওয়েজেস মানে যদি আউটকাম বা রেজাল্ট বোঝায়, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব দেব। তাহলে
আমরা দেখলাম কি যখন আউটকাম বা রেজাল্ট বা ফলাফল বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। কিন্তু যদি আমি বলি যে হিজ, এখানে আরও একটা সেন্টেন্স লিখছি যেটার মানে ইনকাম, হিজ ওয়েজেস আর লো স্টিল হি স্পেন্ডস ল্যাভিশলি। তার ইনকাম খুব কম কিন্তু সে খুব ল্যাভিশলি টাকা পয়সা ওড়ায় বা সে প্রচুর টাকা ওড়ায়। ল্যাভিশ মানে কি? ল্যাভিশ মানে হচ্ছে যে প্রচুর খরচা করে, সেটাকে আমরা কি বলি? ল্যাভিশ। ঠিক আছে, মানে প্রচুর অ্যাফ্লুয়েন্ট, সেটাকে আমরা ল্যাভিশ বলি। তাহলে দেখো এখানে ওয়েজেস মানে কি? তার ইনকাম কম, তাহলে এখানে ওয়েজেসের মানে কি? ইনকাম বা তোমার ইনকাম বা তোমার স্যালারি। তাহলে তার স্যালারি কম কিন্তু সে কি করে না, প্রচুর টাকা ওড়ায়। তাহলে এখানে ইনকাম অর্থে ব্যবহার করেছি, তাই আমরা দেখো প্লুরাল ভার্ব দিয়েছি। আমি কি বলেছি? ইনকাম বা স্যালারি বোঝালে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে হিজ ওয়েজেস আর লো। ঠিক আছে, তাহলে মিনিংটা ক্লিয়ার হয়েছে? ওয়েজের একটা আমি কি বললাম, যদি মিনিংটা হয় ইনকাম বা স্যালারি সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, আর যদি মিনিং হয় আউটকাম, রেজাল্ট বা ফলাফল সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। দুটো সেন্টেন্স তোমরা পেয়েছো। ঠিক আছে, এটা একটু নোট করে নাও, কারণ তোমরা যে ক্লাসের পিডিএফগুলো পাবে সেখানে কিন্তু তোমাদের এই এক্সট্রা পয়েন্ট আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো কিন্তু থাকবে না। তাহলে তোমাদের কিন্তু আমি যেগুলো এক্সট্রা পয়েন্ট বলছি সেগুলো একটু নোট করে নাও। দেখো আমি তোমাদের বলবো, যখন ক্লাসটা করছো ক্লাসটা টোটালটা ভালো করে বুঝে নাও, তারপর 2x স্পিড করে তোমরা এক্সট্রা যেগুলো নোট করার রয়েছে সেগুলো নোট করে নাও। এটাতে কিন্তু তোমাদের মানে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। বা তোমরা যদি ডিউরিং ক্লাস নোট করতে চাও তাহলে ভিডিওটা পজ করো, রেকর্ডেড সেশন, কোনো অসুবিধা নেই, ভিডিওটা পজ করো, তারপর তোমরা কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো একটু নোট করে যাও। আর বাকি তো পিডিএফটা তোমরা পেয়ে যাবে, বাট তোমরা যদি খাতা পেনে নোট করতে পারো ওটা কিন্তু তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। কারণ কি? কারণ খাতা পেন নোট করলে আমাদের তো একবার লেখা হয়ে যাচ্ছে, সেটাতে কিন্তু আমাদের 70% বেশি কি বলবো ভালো রিভিশন হয়ে যাচ্ছে। 50% ভালো, বেশি ভালো রিভিশন কিন্তু নয়, 70% বলছি। কারণ একবার লেখা সেটা কিন্তু আমাদের 4 বার কোনো কিছু বই থেকে পড়ার ইকুয়াল, তাই না? তাহলে তোমরা ভিডিওটা পজ করে নোট করে যেতে পারো ক্লাসটা দেখার টাইমে, বা তোমরা বুঝে নিয়ে ক্লাসটা 2x স্পিড করে নেক্সট টাইম আরও একবার ভিডিওটা দেখে চাইলে নোট করতে পারো। ওকে, তাহলে এখানে ওয়েজেস বলেছি। এবারে আরও একটা ওয়ার্ড আমি তোমাদের এখানে বলবো, যেটা হচ্ছে মিন, MEANS, মিনস। দেখো মিনসেরও কিন্তু দুটো মানে হয়। একটা মিনস মানে কি? ইনকাম বা আর্নিং। একটা মিনস মানে ইনকাম বা আর্নিংস, মানে রোজগার যেটাকে বলা হয়, আর্নিংস। ঠিক আছে, আর একটা মিনস মানে কি? মিডিয়াম। ওকে, বা মাধ্যম, মিডিয়াম বা মাধ্যম। তাহলে দেখো যখন আমি বলছি হিজ মিনস আর নট এনাফ টু, আচ্ছা আমি দুটো এক্সাম্পল লিখছি। হিজ মিনস আর নট এনাফ টু সাপোর্ট such a big family. এটা একটা সেন্টেন্স লিখেছি। নেক্সট আমি যদি বলি দ্য মিনস অফ কমিউনিকেশন such as TV, radio, etc. has become necessity of life. দেখো এখানে আমরা দুটো সেন্টেন্স পেয়েছি। ঠিক আছে, একটা লিখেছি কি হিজ মিনস আর নট এনাফ টু সাপোর্ট সাচ এ ফ্যামিলি। এখানে মিনস মানে কি? এখানে মিনস মানে কিন্তু ইনকাম বা আর্নিংস। আর ইনকাম বা আর্নিংস যখন আমরা বলবো তার সাথে অলওয়েজ আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। দেখো আমি আগে তোমাদের যখন বললাম কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো সবসময় প্লুরাল, সেখানে কিছু কিছু নাউন রয়েছে যেগুলো সবসময় প্লুরাল, সেখানে আমি কিন্তু আর্নিংস, সেভিংস বলেছিলাম, তাই না? তো যখন মিনস মানে হচ্ছে আর্নিংস বা রোজগার বা
ইনকাম বোঝাচ্ছে তার সাথে অলওয়েজ আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি। এখানে কি বলেছি, হিজ মিনস আর নট এনাফ, তার যে ইনকামটা বা তার যে রোজগারটা সেটা যথেষ্ট নয় এরকম বড় একটা ফ্যামিলি চালানোর জন্য। তাহলে এখানে কি বলছি, হিজ মিনস আর নট এনাফ টু সাপোর্ট সাচ আ বিগ ফ্যামিলি, তাহলে এখানে আর ইউজ করেছি। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স দেখো, যখন আমি মিনস মানে মিডিয়াম বা মাধ্যম বলবো সেটা এবার আমাকে দেখতে হবে যে যদি আমি একটা মাধ্যমকে বোঝাতে চাই সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, আর যদি আমি একের বেশি মাধ্যমকে রেফার করি সেক্ষেত্রে প্লুরাল ভার্ব। ঠিক আছে, এখানে বলেছি দেখো দ্য মিনস অফ কমিউনিকেশন সাচ অ্যাজ টিভি, রেডিও, মোবাইল ফোন, এতগুলো মাধ্যমকে আমি বুঝিয়েছি। তাহলে একের বেশি মাধ্যমকে আমি যেহেতু রেফার করছি তাই এখানে আমরা কোন ভার্ব ইউজ করবো, একের বেশি মাধ্যম মানে হ্যাভ, HAVE, হ্যাভ, যেটা হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে, দেখো এখানে লেখাটা একটু এলোমেলো হয়েছে, আমি এগুলো তোমাদের যখন পিপিটি প্রোভাইড করব সেখানে আমি এই এক্সাম্পলগুলো লিখে দেবো, তোমাদের টাইপ করে দিয়ে দেবো, যাতে তোমরা পরবর্তীতে রিভিশন করতে পারো ঠিকমতো। যাই হোক, দ্য মিনস অফ কমিউনিকেশন সাচ অ্যাজ টিভি, রেডিও, মোবাইল ফোন, এগুলো যেহেতু একের বেশি মাধ্যমকে আমি রেফার করছি তাই এখানে প্লুরাল ভার্ব ইউজ করেছি। যদি আমি বলতাম দ্য মিনস অফ কমিউনিকেশন ইজ মোবাইল ফোন নাওএডেজ, তাহলে সেক্ষেত্রে যেহেতু একটা মাধ্যম মোবাইল ফোনটাকে শুধু রেফার করছি সেক্ষেত্রে কিন্তু আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করতাম। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন মিনস মানে ইনকাম বা আর্নিংস বোঝাচ্ছি সেক্ষেত্রে সব সময়ই কিন্তু প্লুরাল নাউন হিসেবে ট্রিট করছি তাকে, তাই তার সাথে সবসময় প্লুরাল ভার্ব। আর যখন মিনস মানে মিডিয়াম বা মাধ্যম বোঝাচ্ছি সেটা আমাকে কনটেক্সট দেখতে হবে, অ্যাকর্ডিং টু কনটেক্সট আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব বা প্লুরাল ভার্ব ইউজ করব। ঠিক আছে, যদি একটা মাধ্যমকে বোঝাই সিঙ্গুলার ভার্ব, যদি একের বেশি মাধ্যমকে আমি রেফার করি সেক্ষেত্রে প্লুরাল ভার্ব। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখে নেব কম্পাউন্ড নাউনের কি কনসেপ্ট রয়েছে। দেখো এখানে কি রয়েছে, কম্পাউন্ড নাউনের দেখো কনসেপ্ট নাম্বার 6, কয়েকটা কম্পাউন্ড নাউন পাচ্ছি। কম্পাউন্ড নাউনটা কি চলো জেনে নেওয়া যাক। কম্পাউন্ড নাউন মানে যখন একটা নাউনের মধ্যে একের বেশি পার্ট থাকে, মানে একের বেশি পার্টকে জয়েন করে আমরা একটা নাউন তৈরি করি। যদি আমি বলি বয়, যদি আমি বলি গার্ল, এখানে এগুলো কি কম্পাউন্ড নাউন না, কারণ দেখো একটাই ভাগ বা পার্ট রয়েছে। কিন্তু যখন আমি বলছি ব্রাদার ইন ল, কমান্ডার ইন চিফ, জেনারেল ম্যানেজার, এখানে দেখো একের বেশি পার্ট রয়েছে, তাই না, হাইফেন দিয়ে লেখা রয়েছে। আবার যদি বলি বুক শেলফ, হাইফেন দিয়ে লেখা নেই কিন্তু দেখো দুটো পার্ট, বুক শেলফ। পেন স্ট্যান্ড, স্পুন ফুল, মাউথ ফুল, এখানে একের বেশি পার্ট রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কম্পাউন্ড নাউন যেগুলো সেগুলোতে একের বেশি পার্ট থাকে। তো কম্পাউন্ড নাউনগুলো তো এখানে আমরা দেখে নিলাম, ব্রাদার ইন ল সিঙ্গুলারটা দিয়েছি আর প্লুরালটা দিয়েছি। ব্রাদার ইন লকে যখন প্লুরাল করছি কি করছি, ব্রাদার্স ইন ল বলছি। কমান্ডার ইন চিফকে প্লুরাল করলে কমান্ডার্স ইন চিফ বলছি। ঠিক আছে, আবার যখন বলছি জেনারেল ম্যানেজার সেক্ষেত্রে দেখো ম্যানেজারের পরে আমরা এসটাকে দিয়েছি। আবার কমান্ডার ইন চিফের ক্ষেত্রে এসটা আমরা কিন্তু কমান্ডারের গায়ে দিয়েছিলাম, চিফের পর দিইনি। এবার আমাদের কোয়ারিজ কি, যে আমরা কখনো এসটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি, কখনো এন্ডে দিচ্ছি, তাহলে এর পিছনে রিজনটা কি রয়েছে। দেখো আমরা সবসময় যখন কম্পাউন্ড নাউন করব দেখব পার্টগুলোকে একটু নোটিশ করব। যখন আমি বলছি ব্রাদার ইন ল, দেখো ইন ল, ঠিক আছে, এটা কি, যখন বলছি ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, অফিসার ইনচার্জ, এখানে আমার ব্রাদার বলো সিস্টার বলো এগুলো কি, এগুলো হচ্ছে মেন পার্ট। ঠিক আছে, ইন লটা কি ব্রাদারটাকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, তাহলে প্লুরাল করার সময় যেটা আমার মেন নাউন, ঠিক আছে, সেখানেই তো আমাকে এসটা দিতে হবে। বয়কে প্লুরাল করলে কি বয়েজের পর, বয়েরটা যেহেতু আমার মেন নাউন তারপরই আমি এসটা যোগ করি। যদি আমি বুককে প্লুরাল করি বুকের গায়ে এসটা যোগ করি, টিচারকে প্লুরাল করলে টিচার্সের গায়ে এসটাকে যোগ করি, তাই না। তাহলে এইভাবে দেখো ব্রাদারটা কিন্তু আমার মেন নাউন বা মেন পার্ট, ইন লটা কি, ইন লটা কিন্তু এই ব্রাদারটাকে কোয়ালিফাই করছে। কেমন ব্রাদার না, ইন ল সে হচ্ছে আমার ব্রাদার। তাহলে ব্রাদার যেহেতু মেন পার্ট এখানে আমরা এসটাকে অ্যাড করছি। কিন্তু আবার জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে ম্যানেজারটা কেমন, ম্যানেজার আমার মেন কথা, ম্যানেজার হচ্ছে আমার মেন নাউন, তাহলে মেন নাউনের গায়ে তো আমি এসটাকে দেবো। আর জেনারেলটা কি ম্যানেজারকে কোয়ালিফাই করছে, কেমন ম্যানেজার না জেনারেল ম্যানেজার, তাহলে কখনোই জেনারেলের গায়ে আমি এসটা দেবো না। বুঝতে পারছো, আমি জাস্ট তোমাদের কেন কম্পাউন্ড নাউনগুলো এইভাবে
প্লুরাল হচ্ছে, কখনো মাঝে কখনো এন্ডে এস দিয়ে, তো সেই রিজনটাকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের। অফিসার ইনচার্জ, তাহলে অফিসারটাই আমার মেন ওয়ার্ড, ইনচার্জ কি অফিসার ওয়ার্ডটাকে কোয়ালিফাই করেছে, ইনচার্জটা আমার অ্যাডজেক্টিভ। দেখো এবার আমরা জানি নাউনকে কোয়ালিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা জানি আবার যে আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল নাউন প্রোনাউন আর ভার্বের করতে পারি, অ্যাডজেক্টিভের কি সিঙ্গুলার প্লুরাল হয় নাকি? হয় না তো। তাহলে অফিসার, ব্রাদার, কমান্ডার এইগুলো আমার নাউন, ইনচার্জ, ইন ল এগুলো কি, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের গায়ে কেন আমি এস বা ইয়েস দিয়ে প্লুরাল করতে পারবো না? আমার যেটা নাউন সেখানেই আমাকে এস বাই এস দিতে হবে। তাহলে ব্রাদার বলো, অফিসার বলো, কমান্ডার বলো, এইখানে ম্যানেজার বলো, ওইগুলো আমার নাউন, তো ওখানেই আমাকে এসটা যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে এই কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো নেক্সট কিছু কিছু তো আমাদের এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে, সেগুলো দেখবো। স্টেপ সন, স্টেপ সান যখন বলছি তাহলে সান কেমন না স্টেপ, তাহলে বৈমাত্রেয় পুত্তম, তাহলে সন বা সান, এখানে সানের গায়ে আমরা এসটাকে লাগাচ্ছি, ঠিক আছে। বুক সেলফ, যেহেতু এটা একটা কমপ্লিট ওয়ার্ড তাই এখানে আমরা কিন্তু সেলফস বলছি, মানে সেলফকে প্লুরাল করে সেলফস বলছি। পেন স্ট্যান্ড, পেন স্ট্যান্ড, কেমন স্ট্যান্ড না পেন রাখার জন্য যে স্ট্যান্ড, তাহলে সেটা পেন কিন্তু এখানে মেন নাউন নয়, এখানে স্ট্যান্ড হচ্ছে মেন নাউন। না কিসের জন্য স্ট্যান্ড, না ফর পেন, পেনের জন্য, তাহলে পেনটা কোয়ালিফাই করছে স্ট্যান্ডটাকে, তাহলে পেন স্ট্যান্ডস বলছি। স্পুন ফুলস, মাউথ ফুলস, এগুলো যেহেতু কমপ্লিট ওয়ার্ড তাই এন্ডিংয়েই আমরা এস বাই এসটা দিচ্ছি। নেক্সট রয়েছে লুকার অন, ওটাকে কি বলছি লুকার্স অন। পাসার্স বাই, আচ্ছা মেড সার্ভেন্ট, ওটাকে মেড সার্ভেন্টস বলছি। ম্যান এমপ্লয়ি আর ওমেন এমপ্লয়ির ক্ষেত্রে দেখো ম্যানটাকে প্লুরালে মেন করেছি আর ওমেনটাকেও ওমেন করেছি, আর এমপ্লয়ের পরেও আমরা এস বাই এস দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের এক্সেপশন, এগুলো আমরা নোট করব। ম্যান এমপ্লয়ি সেটা হচ্ছে মেন এমপ্লয়িজ, উমেন এমপ্লয়ি সেটা হয়ে যাচ্ছে উমেন এমপ্লয়িজ। ওকে, অ্যাটর্নি জেনারেল, জেনারেলের গায়ে আমরা এস দিচ্ছি। ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর জেনারেলসের গায়ে এস দিচ্ছি। আচ্ছা কোড অফ কন্ডাক্ট, তো কোড অফ কন্ডাক্টকে আমরা কি বলছি কোডস অফ কন্ডাক্ট। ওকে, তাহলে এখানে আমরা কোডের পর এসটা দিচ্ছি। এবার দেখো এখানে তো আমরা সিঙ্গুলার প্লুরালটা দেখলাম, এবার আমরা দেখো কনসেপ্ট নাম্বার 6-এ কী দেখবো, যে যদি পজেসিভ কেস করি, দ্য পজেসিভ কেস অফ আ কম্পাউন্ড নাউন ইজ ফর্মড বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফ এস টু দ্য লাস্ট ওয়ার্ড আর অ্যাড এস টু দ্য মেন ওয়ার্ড ইন আ কম্পাউন্ড নাউন টু মেক ইট প্লুরাল। তাহলে প্লুরাল করার সময় আমরা যেটা মেন পার্ট, যেটা নাউন, যেটা ওকে কোয়ালিফাই করছে, তাকে আমরা কখনো প্লুরাল করবো না এস দিয়ে, তাহলে যেটা নাউন তাকে তো আমরা এস দিয়ে প্লুরাল করছি, তাহলে এটা আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা কি দেখব, যে পজেসিভ কেস অর্থাৎ রয়ের যখন বোঝানো হচ্ছে, যেটা বাংলায় বলি রয়ের, ধরো আমি বলছি যে মাই ব্রাদার ইন লজ প্রপার্টি, মাই সিস্টার ইন লজ বিজনেস, তাহলে আমার সিস্টার ইন লয়ের বিজনেস ব্যবসা, ব্রাদার ইন লয়ের সম্পত্তি, যখন আমি এরকম পজেসিভ কেস করছি তো তখন সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু আমরা অলওয়েজ এন্ডিংয়েই ইউজ করব। ওকে, দিস ইজ মাই ব্রাদার ইন লজ প্রপার্টি, অল মাই সিস্টার ইন ল আর ওয়েল ভার্স। দেখো সিস্টার্স ইন ল করেছি কারণ এখানে কি, এখানে আমরা প্লুরাল করেছি, আর প্রথমের সেন্টেন্সটাতে আমরা পজেশন বুঝিয়েছিলাম, তাই অ্যাপোস্ট্রফি এসটা আমরা এন্ডিংয়ে দিয়েছি। আর যখন সিস্টার্স ইন ল বলেছি, দেখো এখানে কিন্তু আমরা প্লুরাল করেছি, মানে আমার সমস্ত যে সিস্টার ইন লজরা বা সিস্টার্স ইন লরা রয়েছে তারা খুব এডুকেটেড বা শিক্ষিত। ভার্স মানে কি এডুকেটেড, তাহলে এখানে আমরা প্লুরাল করছি, তাই কিন্তু এসটাকে আমরা কোথায় দিয়েছি, যেটা নাউন মেন নাউন তাকেই আমরা এস বাই এস দিয়ে প্লুরাল করব, তাহলে সিস্টার্স ইন ল বলেছি। তাহলে আশা করছি এই দুটো রুল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি রয়ের পজেশন বোঝানোর জন্য ব্যবহার করি বা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফ এস আমরা কম্পাউন্ড নাউনের অ্যাপোস্ট্রফ এস কোথায় ব্যবহার করছি, একদম ওয়ার্ডের এন্ডিংয়ে। ওকে, আর যখন কম্পাউন্ড নাউনকে আমরা প্লুরালে করছি সেক্ষেত্রে আমরা যেটা মেন নাউন বা যেটা নাউন, যেটা ওই নাউনটাকে কোয়ালিফাই করছে, সিস্টার কেমন না ইন ল তারা আমার সিস্টার, নিজের বোন নয় তারা আমার, ইন ল তারা আমার বোন, তাহলে ইন লটা কি সিস্টারটাকে কোয়ালিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ, তাহলে সিস্টারের সাথে এসটা অ্যাড করে আমরা তাকে প্লুরাল করছি। আশা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এখানে আরও একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, কি রয়েছে,
এগুলো হচ্ছে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমি নোট করেছি। কি রয়েছে, মিনুজ অ্যান্ড সোনুজ মার্কস আর অ্যাবাভ 80%। নেক্সট রয়েছে রামস অ্যান্ড সামস বিজনেস ওয়াজ প্রোগ্রেসিং নাও এ ডেজ। এখানে বলো কোনটা এরর আছে। দেখো প্রথম সেন্টেন্সে অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর করে দিলাম আমি। 1 নম্বর সেন্টেন্সে মিনুজ অ্যান্ড সোনুজ মার্কস আর অ্যাবাভ 80%, এই সেন্টেন্সটা ঠিক আছে, এখানে কোনো এরর নেই, ঠিক আছে। কেন কি, দেখো মিনুর আর সোনুর দুবারই আমি অ্যাপোস্ট্রফ এস ইউজ করেছি এবং এটা ঠিক। কেন, কারণ দুজনের আলাদা আলাদা মার্কসগুলোকে বোঝাতে চাইছি। মিনুরও আর সোনুরও, মিনুর যেটা মার্কস সোনুরও তো দুজনে মিলে তো আর একটা এক্সামের পেপার দিয়ে একসাথে মার্কসটা তোলেনি, দুজনের আলাদা আলাদা মার্কস। তাই এখানে আমি দুবার অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, যেহেতু দুজনের আলাদা আলাদা মার্কসগুলোকে আমি ডিনোট করছি। তাহলে মিনুজ অ্যান্ড সোনুস মার্কস আর অ্যাবাভ 80%। নেক্সট কি, রামস অ্যান্ড শ্যামস বিজনেস ওয়াজ প্রোগ্রেসিং নাও এ ডেজ। রাম এবং শ্যাম দু ভাই, দুজনে মিলে তারা বিজনেসটা খুলেছে, তাহলে তাদের কিন্তু এখানে একটি বিজনেসকে বোঝানো হচ্ছে, তাদের ব্যবসা কিন্তু একটি বা একটি বিজনেসকেই বোঝানো হচ্ছে। তাই এখানে আমরা যেহেতু একটা বিজনেসকে রেফার করা হচ্ছে, তাহলে অ্যাপোস্ট্রফ এসটা আমরা শুধু লাস্টেই ব্যবহার করব, রাম অ্যান্ড সামস বিজনেস বলবো। রামস আবার সামস যদি বলি তাহলে কিন্তু দুজনের দুটো বিজনেস এর কথাকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে যেহেতু দেখো ওয়াজ ইউজ হয়েছে, বিজনেস বলা রয়েছে, বিজনেস ওয়াজ প্রোগ্রেসিং নাও এ ডেজ, তাহলে যেহেতু এখানে একটা বিজনেসকে বোঝানো হচ্ছে, দু বন্ধুর বা দু ভাইয়ের একটা বিজনেসকে বোঝানো হচ্ছে, তাই অ্যাপোস্ট্রফ এস শুধুমাত্র আমরা লাস্টে ইউজ করব। তাহলে রামেশ বলবো না, রাম অ্যান্ড স্যামস বিজনেস বলবো। ওকে, আশা করছি তোমরা এই পয়েন্টটাও বুঝতে পেরেছো। তাহলে দেখো সবসময় মনে রাখবো, যদি দুটো জিনিসকে বোঝানো হয় বা রেফার করা হয় বা দুইয়ের বেশি যদি থাকে, এখানে যেমন মিনুর মার্কস সোনুর মার্কস দুজনকার মার্কসটাকে আমি বোঝাচ্ছি, তাই এখানে আমি কিন্তু অ্যাপোস্ট্রফ এসটা দুবার ব্যবহার করেছি, ঠিক আছে। এবার আমি যদি কোনো একটা জিনিসকে রেফার করি বা বোঝাই, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাপোস্ট্রফ এসটা দুজনের সাথে ব্যবহার করব না, বা যদি এখানে তিনজন রাম সাম অ্যান্ড মিতালিস বিজনেস, তাহলে রাম সাম অ্যান্ড মিতালিস বিজনেস লাস্টে ব্যবহার করব, লাস্টে যে নাউনটা রয়েছে তার গায়ে আমি অ্যাপোস্ট্রফ এসটা ব্যবহার করব। তখন কিন্তু সেক্ষেত্রে আমি একবারই অ্যাপোস্ট্রফ এসটা লাস্টে যে নাউনটা রয়েছে তার সাথে ব্যবহার করছি, যদি আমি একটা সম্পত্তি, একটা বিজনেস, একটা থিংকে রেফার করতে চাই। ক্লিয়ার? চলো এবার দেখে নেব নেক্সট রুল কি রয়েছে। দেখো অ্যাপোস্ট্রফ এস অর ইএস শুড বি ইউজড উইথ লিভিং বিইংস ইন দ্য পজেসিভ কেস। পজেসিভ কেস মানে কি, কারোর যখন ওনারশিপ বা পজেশন বা সম্পত্তি, বা বাংলায় একদম সোজাভাবে বললে রয়ের বোঝায়। আমার পেন, আমার ছবি, আমার ল্যাপটপ, আমার টেবিল, আমার মা, আমার বাবা, মানে এই যে এইরকম যে পজিশনগুলো বোঝানো হচ্ছে, তো সেটা যদি আমরা লিভিং বিংসের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা কিন্তু এস বা ইএস ব্যবহার করব। অ্যাপোস্ট্রফি এস বা ইএস দিয়ে লিভিং বিংসের পজেসিভ কেস বা ওনারশিপ আমরা রেফার করব। But nouns denoting inanimate objects or non-living things take possession of to denote পজেশন। তাহলে যদি নন লিভিং থিংসের বা কোনো ইনঅ্যানিমেট অপ্রাণীবাচক বস্তুর পজেশন বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন অফের ব্যবহার করব। ওকে, এবারে কিছু তো আমাদের তোমার রয়েছে, এক্সেপশন, ব্যতিক্রম রয়েছে। কীরকম? দেখো, বাট দ্য নাউন্স দ্যাট ডিনোট টাইম, ডিস্টেন্স, ওয়েট, হিভেনলি বডিজ, যেরকম সান, মুন, আর্থ, স্টার, এগুলোকে যদি বলা হয়, বা যদি কেস অফ পার্সনিফিকেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা নন লিভিং বা ইনঅ্যানিমেট হওয়া সত্ত্বেও অ্যাপোস্ট্রফ এস দিয়ে তার পজিশনকে বোঝায়। চলো এক্সাম্পলগুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি রয়েছে? দ্য টেবিলস লেগ আর ব্রোকেন। বলতে পারবো টেবিলটা কি? টেবিল যেহেতু নন লিভিং, আর আমরা জানি নন লিভিং এর সাথে আমরা অ্যাপোস্ট্রফ এস ইউজ করি না। কী দিয়ে পজিশন বোঝায়? টেবিলের পাটা বোঝানোর জন্য। দেখো টেবিলের পা রয়ের বোঝাচ্ছে তো, তাহলে টেবিলের পা বোঝানোর জন্য কি বলবো? লেগস অফ দ্য টেবিল বলবো। টেবিলস লেগ নয়, কি বলবো? দ্য লেগস অফ দ্য টেবিল। টেবিলস লেগ নয়, লেগস অফ দ্য টেবিল। নেক্সট রয়েছে উই গেট টায়ার্ড আফটার 1 ডেজ জার্নি। 1 ডেজ জার্নি, এটা ঠিক আছে। কেন কি? এখানে দেখো একটা স্পেসিফিক টাইম বোঝানো হচ্ছে। আমরা এই যে পড়েছিলাম এক্সেপশনে, যদি নাউন ডিনোট করছে কোনো টাইম, ডিস্টেন্স, ওয়েট, হিভেনলি বডিজ বা পার্সনিফিকেশনের কেস হলে, সেক্ষেত্রে কিন্তু ডে, দিনটা, এটা তো ইনঅ্যানিমেট একটা অবজেক্ট, তাহলে এটার সাথেও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি, কারণ এটা একটা একদিনকার জার্নি, এটা একটা সময়টাকে রেফার করছে। ওকে, নেক্সট কি রয়েছে?
উই লিভ জাস্ট আ স্টোন থ্রো ফ্রম হিয়ার, জাস্ট আ স্টোনস থ্রো, কোনো প্রোভার্ব, স্টোনস থ্রো মানে কি একদম হাতের নাগালে, তাহলে কোনো প্রোভার্ব বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করি। তাহলে এখানে স্টোনস থ্রো হবে, স্টোন থ্রো নয়, স্টোনস থ্রো। ঠিক আছে, এবার স্টোনটা তো নন লিভিং, তার সাথে অ্যাপোস্ট্রফ এসটা দেখেই আমাদের, যদি আমরা দেখো রুলটা আমরা যখন পড়ছি তার সাথে এক্সেপশনটা আমাদের ব্যতিক্রমটা যেটা রয়েছে মনে রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম। কেন? কারণ আমরা দেখো এই বললাম টেবিলস লেগ হয় না, লেগ অফ দ্য টেবিল হয়, তাহলে স্টোনস থ্রো কেন বলবো? স্টোন তো ইনঅ্যানিমেট, তো ওটা দেখে মনে হতে পারে যে স্টোনস থ্রো যদি থাকে অ্যাপোস্ট্রফ এস দিয়ে লেখা তাহলে মনে হতে পারে যে ওটা এরর, কিন্তু ওটা এরর নয়। কেন? কারণ কি বললাম, প্রোভার্ব, টাইম, ওয়েট, ডিস্টেন্স বা পার্সনিফিকেশনের কেস থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করি। তো সেটা আমাদের মনে রাখতে হচ্ছে। তাহলে উই লিভ জাস্ট এ স্টোনস থ্রো ফ্রম হিয়ার। নেক্সট কী রয়েছে, রিঙ্কুস পার্স ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, রিঙ্কুস পার্স ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। এটা ঠিক আছে, কারণ কি রিঙ্কুকে, রিঙ্কুর ওয়ালেট বা রিঙ্কুর পার্সটা চুরি গেছে গতকাল, তাহলে রিঙ্কু যেহেতু লিভিং বিং, তাহলে লিভিং বিংয়ের পজিশন বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফ এস ইউজ করেছি, দিস ইজ ফাইন। চলো এখানে আমি কি বলেছিলাম যে পার্সনিফিকেশনের কেস বোঝানো থাকলে আমরা সেক্ষেত্রে নন লিভিংয়ের সাথে অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করি। এবার পার্সনিফিকেশনের কেসটা কি, চলো একটু ক্লিয়ার করে নেওয়া যাক। পার্সনিফিকেশন মানে কি, কোনো জিনিস যেটা নন লিভিং বা যেটা ইনঅ্যানিমেট তাকে প্রাণ দেওয়া, মানে কি তাকে লিভিং হিসাবে আমরা যদি ট্রিট করি, কোনো নন লিভিং থিংসকে যদি আমরা লিভিং হিসাবে ট্রিট করি তাহলে সেটাকে বলা হয় কেস অফ পার্সনিফিকেশন। কীরকম, যদি আমি বলি ধরো যে নেচার, প্রকৃতি, ঠিক আছে, প্রকৃতি এটা তো একটা নন লিভিং থিংস বা ইনঅ্যানিমেট অবজেক্ট, তো নেচারস ল, এখানে দেখো প্রকৃতির নিয়ম, ঠিক আছে। তো এখানে কি করছি, এখানে আমরা কিন্তু নেচারকে পার্সনিফাই করছি, নেচারটাকে আমরা লিভিং হিসাবে ট্রিট করছি। বা যদি বলি ডেথস আই সি হ্যান্ডস, তাহলে এখানে কি দেখো ডেথ, এটাকে আমরা পার্সনিফিকেশন করলাম, পার্সনিফাই করলাম, অর্থাৎ ডেথকে আমরা লিভিং হিসাবে ট্রিট করছি। যদি বলি কোর্টস অর্ডার, কোনো ডিগনিফাইড কোর্টস অর্ডার, কোর্ট এটা তো একটা নন লিভিং থিংস, তাহলে এটাকে আমরা কি পার্সনিফাই করছি, মানে কোর্টটাকে এটা অ্যাজ ইফ লিভিং এই হিসাবে বলছি যে কোর্টস অর্ডার লিভিং হিসাবে ট্রিট করছি। ওকে, 2 মিটার্স ডিস্টেন্স, টনস ওয়েট, কি বলেছিলাম, কোনো যদি ওয়েট বোঝায়, ডিস্টেন্স টাইম বলেছি 1 ডেজ জার্নি, হিভেনলি বডিজ বলতে পারি কি সানস ফিউরি। ওকে, যদি বলি ফরচুনস ফেভার, তারপর আমরা বলতে পারি কি কান্ট্রিজ অনার, তাহলে এখানে কি দেখো, এখানে কিন্তু আমরা পার্সনিফাই কোনগুলোকে করছি, আর পার্সনিফিকেশনের কেস বোঝালে আমরা কখন অ্যাপোস্ট্রফ এস ইউজ করছি, আর কখন আমরা কোনো টাইম, ডিস্টেন্স, ওয়েট বা হিভেনলি বডিজ বা কোনো প্রভাব থাকলে তখনও আমরা কিন্তু নন লিভিং বা ইনঅ্যানিমেটের সাথে অ্যাপোস্ট্রফ এস ইউজ করছি, এটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করছি তোমাদের যতটুকুন ক্লাসটা হলো পুরোটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে ক্লাসটার কিছু অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে রিলেটেড টু দিস ক্লাস, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের অবশ্যই ডাউট ক্ল্যারিফাই করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। আর নাউনের দেখো আরও কিছু নাউন রয়েছে পার্টিকুলার, যাদের সিঙ্গুলার প্লুরাল ফর্মগুলো বা কিছু কালেকটিভ নাউন রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, কারণ একদম রিসেন্ট এক্সামের ট্রেন্ড অনুযায়ী আমাদের কিন্তু প্রিপারেশনটাকে নিতে হবে 2025-এর এক্সাম ক্র্যাক করার জন্য। তাহলে আমরা দেখেছি লাস্ট ইয়ার পিএসসিতে তোমার সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন থেকে যেরকম একটা এসেছিল ক্রাইসিস, তো SIS সেখান থেকে SES হয়েছে। তো এইরকম সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন যেগুলো একটা করে মাঝখানের ভাওয়েল চেঞ্জ হচ্ছে, মানে যেটা S বা ES দিয়ে নয়, যেটাকে মাঝখানে একটা ভাওয়েল চেঞ্জ করে, যেরকম মিডিয়া, সিঙ্গুলার মিডিয়াম, প্লুরাল মিডিয়া। তো এই যে এইভাবে যে নাউনের সিঙ্গুলার নাউন প্লুরাল নাউনগুলো হয়, তো তাদের ওপরে আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো, ভিডিওস একটা ক্লাস দিয়ে দেবো। আর তার সাথে আমাদের কালেকটিভ নাউনগুলোর থেকে প্রচুর কোশ্চেন আসে, স্পেশালি WBPKPতে তো প্রত্যেক বছরই কালেকটিভ নাউন থেকে কোশ্চেন আসে। আগেরবার সম্ভবত এসেছিল ফ্লক
মানে শিপ, ড্যাশ অফ শিপ যেখানে আমরা ফ্লক হবে, বা সোয়াম অফ লোকাস্ট, সোয়াম অফ বিস, এইরকম কালেকটিভ নাউনের একটা লিস্ট রয়েছে। এবারও এসেছিল প্রাইড অফ লায়ন বা প্যাক অফ উলফস, এই যে এইরকম যে কালেকটিভ নাউনগুলো, তাদের উপরেও তোমাদের আমি একটা ডেডিকেটেড ক্লাস করিয়ে দেব। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো এভরিডে জয়েন করো। হ্যাঁ, এখানে তোমরা কিন্তু অবশ্যই এটা ঠিক যে খুব ফ্রিকোয়েন্টলি তোমরা ক্লাসগুলো পাচ্ছ না, লেট হচ্ছে, বাট যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ তোমরা চোখ বন্ধ করে করতে পারো। দ্যাট ইজ মানে একদম এক্সাম টার্গেটেড, প্রত্যেকটা ক্লাস অর্গানাইজ করা হচ্ছে একদম এক্সাম টার্গেটেড ওয়েতে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালিসিস করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্যাটার্নে যে ধরনের কোশ্চেন এসেছে, যে যে রুলগুলোর থেকে, যে যে কনসেপ্টগুলোর থেকে কোশ্চেন এসেছে, সেইগুলো অ্যানালিসিস করে ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো। তো তোমাদের ডেফিনেটলি এগুলো হেল্পফুল হবে। আর তোমাদের যদি মনে হয় এগুলো কোয়ালিটি ক্লাস, তোমাদের যদি মনে হয় এখানে তোমরা কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, তোমরা যে যে ক্লাসগুলো পাচ্ছ প্রত্যেকটা ক্লাস তোমাদের এক্সামের জন্য রিয়েলি হেল্পফুল, তাহলে তোমরা একটু লার্নিং ওরাকে শেয়ার করে দাও, তাহলে আমার এই এফোর্টটা ওয়ার্থি হবে, ফ্রুটফুল হবে। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।